আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। মিয়ানমারে সেনা অভ্যুত্থান, 1 বছরের জন্য জরুরি অবস্থা জারি। সু চি, প্রেসিডেন্ট, এনএলডি নেতারা বন্দী, বিশ্ব সম্প্রদায়ের নিন্দা। 6 বছরও স্থায়ী হলো না মিয়ানমারের গণতন্ত্র। সেনাবাহিনীর হাতের পুতুল ছিলেন সু চি। রোহিঙ্গা ইস্যুতেও নিন্দনীয় নোবেল জয়ী। বিরোধী নেতা নাভালনির মুক্তির দাবিতে উত্তাল রাশিয়া। মস্কোয় আটক 5000-এর বেশি আন্দোলনকারী, চলছে ধরপাকড়। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। সেনা অভ্যুত্থান হলো মিয়ানমারে। সোমবার ভোরে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি, প্রেসিডেন্ট উইন মিন্ট এবং এনএলডির শীর্ষ নেতা কর্মকর্তাদের আটক করে সেনাবাহিনী। একই সাথে রাষ্ট্রীয় টেলিভিশনে 1 বছরের জন্য জরুরি অবস্থা জারির ঘোষণা দেওয়া হয়। আকস্মিক সামরিক উত্থানে স্তব্ধ গোটা বিশ্ব। অবিলম্বে রাজবন্দীদের মুক্তি এবং গণতান্ত্রিক পরিস্থিতি সমুন্নত রাখার তাগিদ দিচ্ছেন সবাই। মধ্যরাত থেকেই চলছিল সাঁড়াশি অভিযান। ভোর নাগাদ সামরিক বাহিনীর হাতে বন্দী হন রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি, প্রেসিডেন্ট এবং এনএলডির নেতা কর্মকর্তারা। কিন্তু তাদের ঠিক কোথায় রাখা হয়েছে সেটা এখনো অজানা। সোমবার ভোরে রাষ্ট্রীয় উপদেষ্টা, প্রেসিডেন্ট ও এনএলডি নেতাকর্মীদের তুলে নিয়ে যাওয়া হয়। দলীয় সমর্থকদের বলবো, বেপরোয়া আচরণ থেকে দূরে থাকুন। সংবিধান এবং আইনি পথ অনুসরণ করেই তাদের মুক্ত করব আমরা। একই সাথে বন্ধ করা হয় গণমাধ্যমের সম্প্রচার, টেলিফোন ও ইন্টারনেট সংযোগ। কয়েক ঘন্টা পরই অবশ্য সেনাবাহিনীর ক্ষমতা দখলের ঘোষণা দেয় রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি। একই সাথে জানায় 1 বছরের জন্য মিয়ানমারে জারি করা হলো জরুরি অবস্থা। সংবিধানের 418 নম্বর অনুচ্ছেদের ক ধারা অনুসারে ভোটার তালিকা এবং নির্বাচনী ফলাফল যাচাই বাছাইয়ের জন্য মিয়ানমারের ক্ষমতা গ্রহণ করলেন কমান্ডার ইন চিফ মিন অং লাইং। এই ইস্যুগুলো সমাধানে দেশজুড়ে 1 বছরের জন্য জারি করা হলো জরুরি অবস্থা। জরুরি অবস্থা জারি এবং সেনা অভ্যুত্থানের ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। সকালেই তারা মজুত করা শুরু করেছে নিত্য প্রয়োজনীয় পণ্য, খাবার, ওষুধ, নগদ অর্থের মতো জিনিস। গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব সম্প্রদায়ও। আকস্মিক এ খবরে অস্ট্রেলিয়া উদ্বিগ্ন। বরাবরই মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কার, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমরা। তাই জান্তার প্রতি আহ্বান, শিগগিরই রাজবন্দীদের মুক্তি দিন। সেনাবাহিনীর প্রতি আমাদের আহ্বান, দ্রুততম সময়ে এবং নিঃশর্তে মুক্তি দিন অং সান সু চি, প্রেসিডেন্ট, এনএলডি নেতা ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের। আটককৃতদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলকে সোচ্চার হওয়া উচিত। মূলত নভেম্বরের নির্বাচনে সুচির দল এনএলডি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর জালিয়াতির অভিযোগ তোলে সামরিক বাহিনী। গেল কদিনে সেনা সমর্থনে রাজধানী নেইপিদো ও বাণিজ্যিক নগরী ইয়াঙ্গুনে চলছিল বিক্ষোভ সমাবেশ। সে সময়ই অভ্যুত্থানের ডাক দেন সেনাপ্রধান মিন অং লাইং। মৌলি ইসলাম, যমুনা নিউজ। মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা রোহিঙ্গা ইস্যুতে বিশেষ প্রভাব ফেলবে না। যমুনা টিভির সাথে আলোচনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব আনাম খান বলেন, দেশটিতে সামরিক বা গণতান্ত্রিক যে সরকারই থাকুক তারা গুরুত্ব দেবে জাতীয় স্বার্থকেই। সরাসরিভাবে খুব একটা ইম্প্যাক্ট করবে না। দুটো কারণ আছে। প্রথম কারণটা হলো যে অবস্থাতে বাংলাদেশ, মিয়ানমার এবং রোহিঙ্গা বিষয়টা দাঁড়িয়ে আছে, সেখানে অতীতে যা ছিল ভবিষ্যতেও মোটামুটি একই রকমের অবস্থায় থাকবে। সুতরাং সেখানে মিলিটারি সরকার আছে না ডেমোক্রেটিক সরকার আছে না হাইব্রিড সরকার আছে, তার উপরে খুব একটা ডিপেন্ডেন্ট না। আর এখানে বোঝা দরকার যে অং সান কিংবা বার্মিজ মিলিটারি তাদের নিজেদের ন্যাশনাল ইন্টারেস্টেই এই বিষয়টাকে হয় সুরাহা করবে অথবা এটাকে সুরাহা করবে না। সুতরাং বাংলাদেশের জন্য যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো যে আমরা গভীরভাবে এটাকে পর্যবেক্ষণ করব এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই বিষয়ে আমাদের একটা ন্যাশনাল ন্যারেটিভ থাকা দরকার, যেন আমরা হ্যাপহ্যাজার্ডলি কোনো কমেন্ট এই বিষয়টাতে না করি, অন্ততপক্ষে দায়িত্বশীল জায়গাতে থেকে। সুতরাং এই রিপ্যাট্রিয়েশনটাকে আনস্টেবল করার জন্য অনেক রকমেরই পায়তারা এখানে হবে। সুতরাং আমরা এই ধরনের কোনো ট্র্যাপে যেন ন্যারেটিভগতভাবে না পড়ি। দীর্ঘদিন সংগ্রামের পর অং সান সু চির নেতৃত্বে গণতন্ত্র এসেছিল মিয়ানমারে, কিন্তু টেকসই হলো না 6 বছরও।
ভোটের মাধ্যমে ক্ষমতায় এলেও কখনোই সেনাদের প্রভাবমুক্ত হতে পারেনি সুচি প্রশাসন। প্রত্যাশা অনুযায়ী শান্তির দূতরূপেও দেখা যায়নি এই নোবেল জয়ীকে, বরং রোহিঙ্গা ইস্যুতে নিন্দিত হয়েছেন আন্তর্জাতিক মহলে। অভ্যন্তরীণ রাজনীতিতে সুবিধা আদায়ে সেনাবাহিনীর অপকর্মের পক্ষে সাফাইও গেছেন তিনি, যদিও বেশ কিছুদিন ধরে সেনাবাহিনীর সাথে প্রশাসনের দূরত্ব বেড়েছিল। 1988 সালে অনেকটা আকস্মিকভাবে মিয়ানমারের রাজনীতিতে আসেন অং সান সুচি। বাবার অবর্তমানে হাল ধরেন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির। আবির্ভূত হন গণতন্ত্রের মানসকন্যা হিসেবে। সে সময় দেশে সামরিক শাসন বিরোধী বিক্ষোভ শুরু হলে তীব্র দমনপীড়ন চালায় জান্তা সরকার। মারা যায় অন্তত 3000 মানুষ। সামরিক বাহিনীর বিরুদ্ধে শোষিত মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠেন সুচি। জান্তা সরকারের 50 বছরের শাসনামলে মিয়ানমারের সাধারণ মানুষের কাছে হয়ে ওঠেন ভরসার স্থল। 91-এ নোবেল পান শান্তিতে। দীর্ঘ 2 দশকের বন্দি দশার পর তার নেতৃত্বেই গণতন্ত্রে ফেরে মিয়ানমার। সুচি পরিণত হন বিশ্ব আইকনে। 2015 সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে আসেন দেশের ক্ষমতায়। কিন্তু দায়িত্ব নেয়ার পরই অন্য এক সুচিকে দেখে বিশ্ব। শান্তির দূতরূপে পাওয়া যায়নি নোবেল জয়ী সুচিকে। বিশেষ করে জাতিগত দাঙ্গা রোধে ব্যর্থতা সমালোচিত করে আন্তর্জাতিক মহলে। রাখাইনের সেনাবাহিনীর রোহিঙ্গা নিধনের দায় মাথায় নিয়ে দাঁড়িয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠগড়ায়। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের কারণে যারা বছরের পর বছর গৃহবন্দী করে রেখেছিলেন তাকে, সেই সেনাবাহিনীর অপকর্মেরই সাফাই গিয়েছেন। বিশ্বের সুনাম হারালেও নিজ দেশে এখনও একচ্ছত্র জনপ্রিয়তা 75 বছর বয়সী সুচির, যার নজির ছিল সবশেষ নির্বাচনেও। বিশ্লেষকরা মনে করেন মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনীতিতে সুবিধা আদায়ের লক্ষ্যেই সেনাবাহিনীর মুখপাত্র হিসেবে কাজ করেছিলেন সুচি, যদিও হলো না শেষ রক্ষা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এদিকে অং সান সুচিকে আটক এবং সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের প্রতিবাদে থাইল্যান্ডে বিক্ষোভ করেছে মিয়ানমারের শিক্ষার্থীরা। সোমবার ব্যাংককে মিয়ানমার দূতাবাসের সামনে জড়ো হন কয়েকশো শিক্ষার্থী। বিক্ষোভকারীরা বলছে তাদের দেশে সেনা অভ্যুত্থানের মতো ঘটনা নিন্দনীয়। রাষ্ট্রীয় উপদেষ্টাদের দ্রুত মুক্তির পাশাপাশি সেনাবাহিনীকে ক্ষমতা হস্তান্তরের হুঁশিয়ারি দেওয়া হয়। সমাবেশে সেনাপ্রধানের ছবির ওপর হামলা চালিয়ে প্রতিবাদ জানান তারা। গণতন্ত্র প্রতিষ্ঠায় সুচির প্রশংসাও করেন তারা। বলেন একজন নোবেল বিজয়ীকে বন্দী করে রাখাটা অন্যায়। ভারতে করোনা ভ্যাকসিন কেনার জন্য বরাদ্দ হলো 35,000 কোটি রুপি। প্রয়োজনে বরাদ্দ আরও বাড়ানো হবে। সোমবার বাজেটে ভাষণে এই প্রতিশ্রুতি দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি আরও বলেন, মহামারী মোকাবেলা এবং কোভিডের টিকা কিনতে এবারের বাজেটে সর্বোচ্চ বরাদ্দ। ভারতে এরই মধ্যে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন নামক 2টি প্রতিষেধক প্রয়োগ করা হচ্ছে। অর্থমন্ত্রী জানান, প্রতিবেশী দেশগুলো কাজে লাগছে এই প্রতিষেধক, যার বাণিজ্যিক পরিসর আরও বাড়ানো হবে। ভাইরাস এবং টিকা গবেষণার জন্য রিজিওনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি গড়ে হবে দেশে। নির্মলা বলেন, স্বাস্থ্য খাতে 64,180 কোটি রুপি খরচ করা হবে আগামী 5 বছরে। স্বাস্থ্য খাতে বরাদ্দ মোট 2,83,000 কোটি টাকা। করোনা ভাইরাসের উৎস খুঁজে বের করতে চীনের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র সিডিসি পরিদর্শন করল বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দল। সোমবার হুবেই প্রদেশে সফরে যান তারা। এর আগে 2 সপ্তাহের কোয়ারেন্টাইন শেষে 28 জানুয়ারি অনুসন্ধানে নামে তদন্ত দলের 10 সদস্য। তারা 2 সপ্তাহ অবস্থান করবেন সেখানে। এই সময়ে হাসপাতাল, মার্কেট সহ উহানের বিভিন্ন এলাকা পরিদর্শনের কথা রয়েছে। পুরো কার্যক্রম বেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে চীনা সরকার। সাংবাদিকদের তথ্য দেয়া থেকেও বিরত থাকতে হচ্ছে তদন্ত দলকে। মাত্র একজনের শরীরে কোভিড-19 শনাক্ত হয় লকডাউনে করা হলো 20 লাখ বাসিন্দাকে। সোমবার থেকে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে শুরু হয় 5 দিনের লকডাউন। কয়েকদিন আগেই প্রাদেশিক রাজধানী পার্থের এক হোটেলে নিরাপত্তারক্ষীর শরীরে করোনা ভাইরাস মেলে। বিদেশ ফেরতদের এই হোটেলে 14 দিনের কোয়ারেন্টাইনে রাখা হতো। ধারণা করা হচ্ছে তাদের কারো থেকেই এই সিকিউরিটি গার্ড সংক্রমিত হয়েছেন। তার সংস্পর্শে আসা 66 জনের নমুনা পরীক্ষা করা হলেও মেলেনি কোভিড-19। বিরোধী দলীয় নেতা অ্যালেক্সাই নাভালনির মুক্তির দাবিতে বিক্ষোভ সহিংসতায় উত্তাল রাশিয়া। চলছে ধরপাকড়। রোববার বিভিন্ন শহর থেকে আটক করা হয়েছে 5,000-এর বেশি আন্দোলনকারীকে। নাভালনির সমর্থকদের দাবি, দেশে চলছে বেআইনি শাসন ব্যবস্থা। বিরোধীদের উপর দমনপীড়ন বন্ধের পাশাপাশি পুতিন শাসনামলের অবসান চান তারা। মহামারী আর তীব্র তুষারপাত উপেক্ষা করে মস্কোর রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। রাশিয়ার প্রধান বিরোধী দলীয় নেতা অ্যালেক্সাই নাভালনির মুক্তির দাবিতে শুরু হওয়া এই আন্দোলন মুহূর্তেই ছড়িয়ে পড়ে গোটা দেশে।
বিক্ষোভকারীরা বলছেন দমন পীড়ন আর অন্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন তারা। অবসান চান পুতিন শাসনের। শুধু মস্কো নয়, এদিন বিক্ষোভ হয়েছে ক্রেমলিন, সাইবেরিয়া, ফার ইস্ট সহ বহু শহরে। বেআইনি শাসনের বিরুদ্ধে কথা বলতে এখানে এসেছি। পুলিশের কাছে প্রশ্ন, কেন তারা এভাবে আমাদের উপর নির্যাতন চালাচ্ছে? রাশিয়া জনগণের দেশ, কোনো চোরের নয়। শুধু নাভালনির মুক্তির জন্য নয়, আমাদের সবার মুক্তির জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছি। কারণ বিভিন্ন সময় আটকের শিকার হয়েছি আমরা সবাই। এর অবসান চাই। বিক্ষোভকারীদের দমনে এলোপাতারি লাঠিচার্জ, টিয়ারশেল ছোড়ে পুলিশ। বিভিন্ন শহর থেকে আটক করা হয় হাজার হাজার মানুষকে। আন্দোলন পণ্ড করতে বন্ধ করে দেওয়া হয় মেট্রো রেল সহ অন্যান্য যোগাযোগ ব্যবস্থা। এদিন পুলিশি নির্যাতন থেকে রক্ষা পায়নি সংবাদকর্মীও। আমাকে খুব সহিংসভাবে আটক করা হয়েছিল। পায়ে, হাতে, পিঠে লাঠি দিয়ে পেটানো হয়েছে। দেয়া হয়েছে বৈদ্যুতিক শক। মাথায় হেলমেট থাকায় অল্পের জন্য বেঁচে গেছি। দেশের ভবিষ্যতের কথা চিন্তা করেই এখানে সমবেত হয়েছি। আমরা এই শাসনের পরিবর্তন চাই। এটি আমার প্রথম আন্দোলন নয়, কিন্তু এভাবে ধরপাকড়ের ঘটনা দেখিনি আগে। নার্ভ এজেন্ট নোভিচক প্রয়োগের মাধ্যমে হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর জার্মানিতে কয়েক মাসের চিকিৎসা শেষে 17 জানুয়ারি দেশে ফেরেন পুতিনের সমালোচক নাভালনি। সেই দিনই আটক করা হয় তাকে। গৃহবন্দী করা হয় তার ঘনিষ্ঠদেরও। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। সিরিয়ার শহর আজাজে 2 ঘন্টার ব্যবধানে 2 দফা গাড়ি বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 12 জন। রোববারের হামলায় আরও কয়েকজন আহত হন। পুলিশের বিবৃতি অনুযায়ী তুরস্কের মদতপুষ্ট সিরিয়ার বিরোধী দলীয় সশস্ত্র সংগঠন অঞ্চলটিতে সক্রিয়, তারাই ঘটিয়েছে 2 দফা বিস্ফোরণ, যাতে আজাজ শহরে এক শিশু সহ প্রাণ গেছে 6 বেসামরিক ব্যক্তির। অন্যদিকে আলবাব তল্লাশি চৌকির কাছে ঘটানো গাড়ি বোমা বিস্ফোরণে প্রাণ হারান 6 সেনা সদস্য। চলতি বছর জানুয়ারি মাসেই সিরিয়ার উত্তরাঞ্চলে 11টি বিস্ফোরণ ঘটানো হয়। এলাকাটিতে বিদ্রোহী সংগঠনগুলো বেশ সক্রিয়। কলম্বিয়ার সমুদ্র উপকূলে 2টি নৌকাডুবিতে মৃত্যুবরণ করেছেন কমপক্ষে 12 জন। এদের 7 জনই শিশু। রোববার টুমাকো বন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে। নৌবাহিনী এবং স্থানীয়দের সহায়তায় শিগগিরই উদ্ধার তৎপরতা শুরু হয়। জীবিত উদ্ধার করা যায় 36 আরোহীকে, যাদের মধ্যে 10 জন প্রবীণ এবং 3টি শিশু রয়েছে। আর কেউই নিখোঁজ রয়েছে কিনা সেটি অনুসন্ধানে চলছে নৌবাহিনী এবং বিমান বাহিনীর যৌথ টহল। কারণ প্রত্যক্ষদর্শীদের দাবি, সান হোসে দেলের উদ্দেশ্যে যাত্রা শুরুর সময় ধারণার তুলনায় কয়েক গুণ বেশি যাত্রী বহন করছিল নৌযানগুলো। দুর্ঘটনার মূল কারণ তদন্তে পুলিশের অনুসন্ধান চলছে। সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে হামলা চালিয়েছে আল শাবাব গোষ্ঠীর জঙ্গিরা। রোববার পুলিশ বিভাগ এই তথ্য জানায়। তবে হতাহতের সংখ্যা সম্পর্কে এখনও নিশ্চিত নয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় বিকেলে হোটেলের গেটে একটি গাড়ি বোমা বিস্ফোরণ করে সন্ত্রাসীরা। এরপর অস্ত্র নিয়ে তারা ভেতরে ঢুকে যায়। এলোপাথারি গুলি ছুটতে ছুটতে এগোতে থাকে তারা। অনেক দূর থেকেও কালো ধোঁয়া দেখা যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনী। এ সময় বেশ কিছুক্ষণ গুলি বিনিময় হয় জঙ্গিদের সাথে। হোটেল থেকে নিরাপদে উদ্ধার করা হয় অনেককে। রেডিও বার্তায় হামলার দায় স্বীকার করেছে আল শাবাব গোষ্ঠী। এই ঘটনার পর শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশ্বজুড়ে 22,39,000-এর মতো মানুষের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 9,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে একদিনে 1900-র মতো মৃত্যুতে মোট প্রাণহানি 4,52,000 ছাড়িয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ 1,500-এর কাছাকাছি মৃত্যু দেখেছে মেক্সিকো। দেশটিতে মোট প্রাণহানি ছাড়ালো 1,58,000। 5.5 শতাধিক মৃত্যু হয়েছে যুক্তরাজ্য ও ব্রাজিলে। দিনে রাশিয়াতেও 500-র কাছাকাছি প্রাণহানি হয়েছে। দৈনিক মৃত্যুহার কমলেও ভারতে মোট প্রাণহানি 1,55,000-এর কাছাকাছি। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মাকে অপসারণের জন্য এবার রাজপথে নামলেন সাবেক সরকার প্রধান পুষ্পকমল দহল প্রচণ্ড। রোববারের অবস্থান ধর্মঘটে প্রভাবশালী এই রাজনীতিকের সাথে যোগ দেন এনসিপির অন্যান্য নেতা মাধব কুমার নেপাল ও জালানাথ খানাল। অন্তর্কোন্দলের জেরে 20 ডিসেম্বর পার্লামেন্ট বিলোপ ঘোষণা করা হয় নেপালে। এরপরই চাপের মুখে রয়েছেন ওলি। গেল সপ্তাহে নেপাল কমিউনিস্ট পার্টির সদস্য পদ থেকে তাকে সরানো হয়। পার্লামেন্ট বিলোপের পর আগাম নির্বাচনের ডাক দেয়া কতটা সাংবিধানিক, ওই প্রশ্নে ওলি বিরোধী এবং আইনজীবীদের পিটিশন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। আগামী মাসে রায় দেবেন আদালত। উত্তর মেরুতে নয়, এবার ইগলুর দেখা মিলবে ভারতের জম্মু কাশ্মীরেই। থাকার জন্য নয়, রেস্টুরেন্ট হিসেবে তৈরি করা হয়েছে বরফের ঘর। এরই মাঝে পর্যটকদের নজর কেড়েছে ইগলু ক্যাফে। গরম খাবার ও পানীয় স্বাদ, পাশাপাশি ভিন্নধর্মী পরিবেশ উপভোগে ভিড় বাড়ছে রেস্তোরাঁয়।
তুষারে ঢাকা পাহাড়, বরফ লেক, শিকারা, ভূস্বর্গ কাশ্মীরের চিরপরিচিত এসব দৃশ্যের মাঝে হঠাৎই মিলবে বরফের এই ঘর। গুলমার্গ স্কি রিসোর্টে তৈরি করা হয়েছে সুন্দর এই ইগলু ক্যাফে। আর্কটিক ঐতিহ্য থেকে অনুপ্রাণিত ইগলু ক্যাফের দেয়াল আর আনুষঙ্গিক নকশায় আছে স্থানীয় ঐতিহ্যের ছোঁয়া। চেয়ার টেবিলও তৈরি বরফ আর তুষারে। গত রাতে এই সুন্দর ক্যাফেটি পেয়ে যাই। এমন তো আসলে ভারতে দেখা যায় না। এটা দারুণ সুন্দর আর সবচেয়ে ঠান্ডা। -12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে। বরফের তৈরি বাড়ি, সত্যিই অসাধারণ। টেবিল, চেয়ার সবকিছুই বরফ, সত্যিই নতুন অভিজ্ঞতা। চারদিকে 25 ফুটের মতো চওড়া রেস্তোরাঁয় আছে মোট 4টি টেবিল। একসাথে বসার সুযোগ পাবেন 16 জন অতিথি। এটা কিন্তু এশিয়ার সবচেয়ে বড় ইগলু। ভেতরে ব্যাস 22 ফুট আর বাইরে 25 ফুট, প্রায় 12.5 ফুট উচ্চতা। 2 শিফটে 15 জন করে কাজ করে ইগলুটি তৈরিতে 20 দিনের মতো সময় লেগেছে। রাজনৈতিক অস্থিরতার জেরে গত কয়েক বছরে ব্যাপক ক্ষতির মুখে পড়ে কাশ্মীরের পর্যটন খাত। করোনার প্রভাবে আসে আরও বড় আঘাত। তবে পরিস্থিতির উন্নতি আর জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসায় আবারও বাড়ছে পর্যটক উপস্থিতি। পাশাপাশি বলিউডের সিনেমার শুটিংয়েও বড় গন্তব্য হয়ে উঠেছে হিমালয় উপত্যকার অঞ্চলটি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা ডেস্কে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।